মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠ অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই, হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপুর সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায় পাচ্ছি না। তুই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপিকে আপনার একার নাকি? ফুপিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এই দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইস না? কিছু হবে না আমার। আপনিই তো বলেন আমি এইবারে রাজকন্যা। রাজকন্যার কথাকে অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো। আপনি এত ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আসরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এক্ষুনি রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরু দায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে। ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তাকে অষ্টাদশী জানে। মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত দুরাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে ব্যালকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যান না তিনি। মেঘ মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির তিন বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো তিন ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান। আবার কখনো খান বাড়ি তিন রাজপুত্র আর দুই রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে বড় আব্বুকে রাজি করাতে নিচে আসছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু, দাও, আজ চা আমি করব। তুই পারবি না মা, হাত পুড়ে ফেলবি। মোটেই না। তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গেছিস। অবশ্যই হইছি। আগামী মাসে 19 বছরে পা দিতে যাচ্ছি। মাশাল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো। মনে মনে বলল, জামাই ফিক্সড এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি রাজি হবে তত তাড়াতাড়ি আমি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি! মালিহা খান ধীর আস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনেই এত লজ্জা? মেঘ লাজুক হাসলো। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু, এটা মালিয়া খানকে বুঝতে দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে দুই ভাই নড়ে চড়ে বসলেন। মোজাম্মল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্ত স্বরে শুধালেন, আম্মু, তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই। আলী আহমদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে, কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল। কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা নাকি আজ ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল। মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে আসছিল।
তারা কত আনন্দ করছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধ শক্তি হওয়ার পর থেকে আমি কোনো দিন দেখিনি আমাদের বাসায় সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসায় সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটা আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু, বড় আম্মু, কাকিয়াকে নিয়ে যেও। আর আমি ইকবালকে বলবো নি, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই মানে খানবাড়ির প্রত্যেকে, সেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যাও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু, চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দেবনি। খাওয়া দাওয়া করে কেনাকাটা করে আসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে আসছিলাম সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল, বললাম তো কাউকে যেতে হবে না। আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন। আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন। শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসলো, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারো সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেননি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহে 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতি ভালোবাসা বেশি ছিল। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখা দেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়ে গেছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব পড়েছে ইকবাল খানের উপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে? মেঘ ছুটে গিয়ে আম্মু, বড় আম্মুকে ডেকে নিয়ে আসছে। আকলিমা খান, মিম আদিকে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে আসছে। এর মধ্যে আবির নিচে নামছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা দুবার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসলো। চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করলো। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞাসা করলেন, আগামীকাল কি তুমি ফিরে আছো? কিছু কাজ আছে। কেন চাচ্ছ? মেঘ একদম পাগল করে ফেলেতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতে হবে, কাজ না হয় পরে করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলছেন ওনার নাকি কাজ আছে। কি এমন কাজটা ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় আসছেন। তানভীরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজন আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসছে। আবিরকে দেখে মেঘও আবিরের বিপরীতে গিয়ে বসলো। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন। ব্যস্ত, কাজ আছে। আবির ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখোমুখি হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কি ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরো বেশি প্রশস্ত হলো। আবির তপ্ত স্বরে বলল, থ্যাংক ইউ ডিয়ার মাই স্পারো। মাই প্লিজ স্যার। আজ সকাল থেকেই বাড়িতে হয়েছে। মিম, মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে আসছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্তই নিতে পারছে না।
ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেরিয়েছে, এখনো আসছে না। সবার বলা বলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে, চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল রঙের চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে দেয়া কাজল। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়েই দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপছিল, এর মধ্যেই আবির বাসায় আসছে। আর চোখে মেঘকে খানিক দেখে দ্রুত রুমে চলে গেল। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নেমে পড়েছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশিই ভাসছে। মেঘের ইচ্ছা পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসলো। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতে শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবে। ফুফুকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আবিরকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িত হতে যাবি না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করছিল, তাই বাসায় গেছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপির জন্য খুব টেনশন হচ্ছে। আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসায় সকলের সঙ্গে ঘোরার ইচ্ছা পূরণ হচ্ছে, সেটাই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে বসলো। একটু পর মিম আদি সহ সকলেই চলে আসছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া তারা কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কিনা সেই অনুমতিও বাবার থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মিম মেঘদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই মিম আদি মেঘ, তারপর 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করে সামনে থেকে পেছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছনে ফিরতে আবির চোখে ইশারা করলো সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রাখছে। এই দৃশ্য যেন কারো নজরে না পড়ে তার জন্য আড়াল করে দাঁড়িয়েছে। মালিয়া খান জান্নাতকে দেখে এগিয়ে গেছেন, বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছেন। মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে আসছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ ভালো। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন। তা জান্নাত, তুমি কি একা আসছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলেই ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিয়া খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম কিছু তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিব না, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে, দিও দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিয়া খানের মুখে উজ্জ্বলতা জলজল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন। উনি তোমার আম্মু না? ডাকো একটু কথা বলে। জান্নাত ঘাড় ঘুরিয়ে ডাকলো। আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখে জান্নাত মালিয়া খানকে বললেন, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সবকিছু। মালিয়া খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিয়া খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিয়া খান এতটাই শক যে কিছুই বলতে পারছেন। এদিকে আবির মেঘের হাত ধরে রেখেছে যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছে না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিয়া খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারি 14, মানে 4 মাসের উপর হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিলেন। হালিমা খান বললেন, আমাদের বললে না তো। আসলে
আন্টি হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্যই আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাইরে আছেন, দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিয়া খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উঁচু স্বরে ডাকলো, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন। মাথায় ওড়না দেওয়া, মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলে সালাম দিয়ে উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমদ খানের সাথে। পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে। মুহূর্তেই নিস্তব্ধতায় ছেড়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভেতর হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক, হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন, কি হতে চলেছে ভেবে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তে মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কনুইয়ের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্তস্বরে বলল, হেই রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখ বিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতে ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগে ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বুঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে। এদিকে মাহফুজে খানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে কখনোই চেনা সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আফা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আবার ঘাড় ফিরিয়ে বাকিদেরও দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেনি, 2-1 শুধু ছবিই দেখেছিল, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিয়া খান এখনো নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেই এখনো স্বাভাবিক হতে পারছে না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিম আর আদি দুজনা বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করলো, আব্বু উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময় নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞাসা করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবারও প্রশ্ন করে। মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কেউ বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেয়, ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু কথা শেষ হয়নি, চলো। মাহমুদা খানের কান্না গলায় আটকে আছে। এত বছর পর ভাইদের সচক্ষে দেখছেন, ঠিকমতো কথাও বলতে পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রত্যেকটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তরে না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপি চলে গেল কেন? আমি বলছি চলে যেতে। কেন? আবেগ, অনুমতি, ভালোবাসার 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখে সকলে বাসায় ফিরে আসছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মিম আদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টাখানেক আলোচনা করেছে। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। 3 জনই 3 জনার রুমে বসে আছে, কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবারও বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় আসছে। কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকে স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে তানভীর বলল,
হ্যাঁ মেয়ে, কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে ওঠা মেয়েটা নরম স্বরে উত্তর দিল, বাসায় কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কেন কল দিবেন এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প একটু পানি ছিটিয়ে টাওয়াল দিয়ে মুছলো কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে উঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শুধায়, ছোট আপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনে। কি হয়েছে আমি বল। কিছু হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে। গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়েছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে, ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না পেঁচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করলো। বন্যা কিছু বলার আগেই তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছে কেন? আর চুলের তো সে কেন? মাথায় ওড়না দাও। বন্যা ওড়না মাথায় দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমাচ্ছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমোতে নেই, তুমি জানো না? জানি ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো, ব্যান্ডেজ খুলে ফেলছে। তানভীর বন্যার হাত ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখলো, তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ওষুধ বন্যার হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো ঠিক মতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালে নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম, আর এত রাতে বের হতে পারবো না, তাই আসেনি। আমি ওষুধ খাচ্ছি। আজ থেকে এগুলো খাবা। আন্দাজ জানেনি, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে আসছে, এটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোত্থেকে? আমি বলেছিলাম? আর কিছু বলতে হবে না, খাবারগুলো খেয়ে নিও। নাও। এত কিছু কেন এনেছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছে। আল্লাহ, কিচ্ছুই দরকার নেই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দেবেন প্লিজ। বোন একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজে কল দেবে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলছে, জানোই তো, বোনও অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ের কথাই ঘুরছে। বাসায় আর কোনো সমস্যাও কথাও বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করলো, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বোনকে জিজ্ঞেস করো, বোনও বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাইরে থাকে ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর স্থির দৃষ্টিতে চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশ কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ ব্যালকনি থেকে আবিরকে দেখে নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকলো। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, আবির ভাই। মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগতেছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মু খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়া আমার কিছু না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পর যেহেতু মানেনি, তাই আমি আর কিছু বলিনি। বউ ভাবতে থাকুক, আমার নয়তো কি হয়েছে? আসিফ ভাইয়ের বউ তো। আমি যেটা চেয়েছিলাম ওটাই হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামনি বললে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আমি ওটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানার চিন্তা করেছে। তার মানে এসব আপনার প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলছেন আমার জন্য জান্নাত আপুকে আনিয়েছিলেন। তোর জন্য তো আনছি। ফুপিকে তোর না, চান্সকে তুই পাসনি, তাহলে কার জন্য করছিস এসব? তোর জন্য যদি শুধু ভালো শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাইয়ে তো। কিন্তু ফুপির সাথে কীভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত তোকে পড়াতে। আর তুই চান্স পেলে বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপির সংস্পর্শে আসা যাবে। আর একটা হচ্ছে বউ বানানোর চিন্তা। এইটা আসলে শুরুতে ছিল না, তানভীরকে দিয়ে আনাইছিলাম, কারণ আমি দেশে ছিলাম না।
দেশে ফিরে আমি টিচার কীভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্যই মূলত তানবীরকে দিয়ে আনানো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলে, আপনি খুব চালাক মাগনা হিটলার, বলি না আপনাকে। চালাগর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়া চলে বন্দি হয়েছে আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট কর। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20 থেকে 25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখলো আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকলো। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করিনি, এটা খেয়ে নি। নুডলস আপনি রান্না করছেন? হ্যাঁ। জি ম্যাম। আর কি পারেন? কি দেখতেছেন বলুন শুধু। বাবা, এত কনফিডেন্স। মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবিরের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপটে আছে, নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণই আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তে ছুতে ইচ্ছা করে, আর কোনোভাবে স্পর্শ করলেও গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেললো। আবির মৃদুস্বরে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়ায় সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অগত কথা আছে বল, সব শুনবো আমি। আমি বলতেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিয়ে দেখলো মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজের নাম পড়া মাত্রই আবির রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে, চোখ রক্তাভ হয়ে গেছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি, তাই ভেবেছিল আজ মেঘের মনে সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করলো মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্রই আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকতে ইচ্ছা করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনে ঘাড় ফিরিয়ে দেখলো। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজায় দিছোস। আমায় বেলি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরেও বারবার কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ, তোর ভাল লাগে না। বাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে, কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারলো না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে আসছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে আসে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছেন। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে, মাথা কেমন করছে, শরীর ঘামছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না বাকি দুজনও থামাতে পারছে না, হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমদ খানকে বের করেছে। এদিকে মেঘ অঝরে কাচ্ছে। বড় আব্বুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছেন। এদিকে মেঘ মেন গেট পেরিয়ে বাহিরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছেও না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে দুগালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আবার কিছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্নাকাটি করিস, আমি কিভাবে সবকিছু সামলাবো বল? তুই আমার কাছে যা প্লিজ, আমাকে শান্ত করে ওষুধ খাই দিস।
আর আম্মুর কাছে থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল। ঠিক আছে। আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই। অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে। প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন করা হয়েছে। আবির আলী আহমেদ খানের বেডের পাশেই বসে আছে। ঘন্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন। ভোর 4টার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে। বাসার পরিস্থিতি বেশ শান্ত। আবির আগেই ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই। হালিমা খান, আকলিমা খান সোফায় বসে আছেন। মিম আদি ঘুমে, মালিয়া খান ঘুমাচ্ছেন। মেঘ ওনার চুলে তেল দিয়ে মেসেজ করে দিচ্ছে। রুমে ঢুকতে গিয়ে সেই দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল। আলী আহমদ খান বিছানায় শুয়ে নিরুদ্যম কণ্ঠে বললেন, আবির, তোমার সাথে আমার কথা আছে। আবির খুব ভালো করে বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন, কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না। তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি। আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত। আবির অক্রুর স্বরে জানালো, আপনার এখন ঘুমানো দরকার, কথা পরে শোনা যাবে। আলী আহমদ খানের ভেতরটা ছটফট করছে, খুব অস্বস্তিতে ভুগছেন। আকুল কণ্ঠে বললেন, খুব গুরুত্বপূর্ণ কথা, শোনো। আবির কিছুটা নিচু হয়ে আলী আহমদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল, আমি বললাম তো শুনবো, কিন্তু এখন না। আপনি ঠান্ডা মাথায় ঘুমান, আমি এখানে আসি। আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো। আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে মেঘ বিছানার অপর পাশে বসে বড় আম্মুর মাথায় মেসেজ করে দিচ্ছে। মালিয়া খানকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছে, তাই কিছুই টের পাননি। কিছুক্ষণের মধ্যেই আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন। আবির তখনও মাথার কাছে বসে আছে। আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে। ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুলে মেসেজ করে দিচ্ছে। আবিরের দৃষ্টি স্থির হলো। বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের। আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে। না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল। মেঘের এদিকে মনোযোগ নেই। বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না। আবির হাসি আড়াল করে স্লথ গতিতে বলল, তুই ঘুমাতে যা, আমি আসছি, সমস্যা নেই। আমার ঘুম পাইনি, ঘুম পেলে না হয় চলে যাব। সকাল হতে চলো, তোর ঘুমানো উচিত। মেঘ ধীরে সুস্থে বলল, ঘুমানো তো আপনারও উচিত। এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন, রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কি না কে জানে। আপনার চোখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন। কই আপনি তো ঘুমোতে যাচ্ছেন না? আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল, বাহ, এত শুকনো নজরে কবে থেকে শুরু করলি? মেঘ বিড়বিড় করে বলল, আপনি দেশে ফেরার পর থেকেই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।